জি, অনেক ধন্যবাদ ডক্টর মনিরুদ্দিন আহমেদ। এই সুযোগটি করে দেওয়ার জন্য সায়েন্টিফিক বাংলাদেশ তার কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা সায়েন্টিফিক বাংলাদেশকে অতভাবে চিনেন না তাদের জন্য একটুখানি বলে রাখি যে বাংলাদেশের বিজ্ঞান বিকাশে এবং বিশেষ করে বিজ্ঞান শিক্ষার যে অবস্থান তা তুলে ধরা এবং তার কি ধরনের পরিবর্তন দরকার উত্তরণ দরকার সেখানে সায়েন্টিফিক বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ওয়ান ম্যান আর্মি বলা যেতে পারে এরকম একটি বিষয়। সায়েন্টিফিক আমেরিকান নামে একটি জার্নালের কথা বা জনপ্রিয় বিজ্ঞান পত্রিকার কথা আমরা অনেকে জানি। সায়েন্টিফিক বাংলাদেশ তার কাছাকাছি একটি ফিলসফি ধারণ করে এবং তার পুরোধা ব্যক্তিত্ব হিসেবে ডক্টর মনিরুদ্দিন বাদল আপনি যে কাজগুলো করে যাচ্ছেন সেজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমি দেখেছি যে বাংলাদেশের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা প্রত্যেক বছর স্কোপাস জার্নালে তাদের যেই বিজ্ঞান গবেষণা প্রকাশিত হয় সেগুলো আপনি যেভাবে সামারাইজ করেন এবং সায়েন্টিফিক বাংলাদেশ যেটা তুলে ধরে সকলের কাছে সেটি কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয় অত্যন্ত আম, কৃতজ্ঞতার সাথে আমি বলবো যে সেটাকে প্রচার করে এবং তারা নিজেরাও বুঝতে পারে যে কার কি অবস্থান। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে সুযোগ করে দেওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা। আমি যেই জায়গাগুলোতে বলতে চাই সেটি হয়তো ব্যক্তিগতভাবে আমার কিছু চিন্তা ভাবনা এখানে আমি শেয়ার করব বাংলাদেশের বিজ্ঞান গবেষণায় কি ধরনের সংস্কার দরকার সেটি কিন্তু আজ যে ফেসবুক লাইভ হচ্ছে যারা যুক্ত আছেন যারা শুনছেন আমাদের সাথে তারাও কিন্তু তাদের নিজস্ব ভাবনাগুলো আমাদের এখানে দিতে পারেন শেয়ার করতে পারেন। নতুন ভাবনা কিন্তু প্রত্যেকের মাথায় আছে। সুতরাং এখানে আমরা হয়তো অনেক কিছু মিস করতে পারি, আমার মাথায় হয়তো সবকিছু নাও থাকতে পারে, কিন্তু আপনারা যে যেই সেক্টরে কাজ করছেন তারা যদি এই প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিজস্ব ভাবনা তুলে ধরেন তাহলে তা আমরা কৃতজ্ঞ হব। আমি যেই জায়গাটায় প্রথমে একটু নজর দিতে চাই বাংলাদেশের বিজ্ঞান গবেষণা এবং বিজ্ঞান সংস্কার যেটা যেখানে দরকার সেটি হচ্ছে যে একটি বড় রকমের কালচারাল অথবা সাংস্কৃতিক পরিবর্তন আমি সবচেয়ে বেশি প্রত্যাশা করি বাংলাদেশে। আমরা দেশের বাইরে যারা পড়াশোনা করার সুযোগ পেয়েছি, বিজ্ঞান আপনি কত টাকা খরচ করছেন, কতটুকু রিসোর্স আপনার আছে সেটি যেমন গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে আমি আসব। কিন্তু সামগ্রিকভাবে বিজ্ঞান বান্ধব, গবেষণা বান্ধব পরিবেশ বলে একটি কথা আছে। এই পরিবেশ ছাড়া যত টাকাই আমরা খরচ করি না কেন, যত রিসোর্স আমরা যোগ করি না কেন, আমরা কিন্তু প্রত্যাশিত পরিবর্তন পাবো না। সুতরাং আমি প্রথম যেই জায়গাটায় গুরুত্ব দিতে চাই সেটি হচ্ছে গবেষণা বান্ধব এবং বিজ্ঞান বান্ধব কিছু পরিবেশ তৈরি করা। প্রথম প্রশ্ন হচ্ছে যে এটি আমরা কিভাবে করব, কোথায় করব? পুরো বাংলাদেশকে আমরা বিজ্ঞান বান্ধব করতে পারি, গবেষণা বান্ধব করতে পারি। আমি যেই জায়গাটায় সবার আগে নজর দিতে চাই সেটি হচ্ছে আমাদের যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান যেগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে আমাদের প্রথম পরিবর্তনের সূচনা করতে হবে। আমরা জানি যে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো বা গবেষণাগারগুলো 24 ঘন্টা খোলা থাকে গবেষণার জন্য। আপনি যদি কোনো একটি ইনস্টিটিউটে যান আপনি দেখবেন যে রাত 2টোর সময়ও সেখানে কেউ না কেউ কাজ করছে। এখন সে যে কাজটা করতে পারছে এটার পেছনে আরো অনেকগুলো উপাদান কিন্তু সক্রিয় আছে। একজন ব্যক্তি তখনই রাত 2টোর সময়ে কাজ করার মানসিক শান্তি অথবা উদ্দীপনা পাবেন যখন তিনি বুঝতে পারবেন যে এই জায়গাটি নিরাপদ এবং এই কাজটি করার পেছনে যে ইনসেনটিভ যেটা সেটি খুব হাই। যদি কাজটি করার পেছনে না থাকে, কোনো রকমের ইনসেনটিভ না থাকে অথবা এটা কেন আমি করছি সেখানে যদি আমি পরিষ্কার না হই তাহলে আমার রাত 2টোর সময় কাজ করার উদ্দীপনা আসবে না। আমরা অনেকেই যারা বিদেশে কাজ করেছি, পিএইচডি করেছি অথবা পোস্টডক করছি, এখনো যারা করছেন তারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। সুতরাং আমরা চাইবো যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে একটা পরিবেশ তৈরি হোক যে এই প্রতিষ্ঠানটি, এই পরিবেশটি এবং এই বিল্ডিংটি কাজ করার জন্য উপযোগী, এখানে লোকজন থাকে এবং এখানকার যথেষ্ট পরিমাণ সিকিউরিটি আছে এবং সবচেয়ে বড় কথা এই কাজ করার পেছনে মানসিক যে উদ্দীপনা সেটি তৈরি করা। আম, এটি হচ্ছে আমার প্রথম একটা জায়গা মনে হয় যেখানে আমাদের কিছু কাজ করণীয় আছে। দ্বিতীয় যেই জায়গাটায় গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে রিসোর্স যেগুলো আছে আমাদের গবেষণা করার জন্য যেই উপাদানগুলো দরকার হয়
সেটি কতখানি আছে এটার একটা অ্যাসেসমেন্ট করা এবং কিছু কাজ করার কিছু লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্য অর্জন করার জন্য যেই রিসোর্সগুলো দরকার সেগুলোর ব্যবস্থা করা। তাহলে আমাদের প্রথম যেই আহ, বিষয়টা এখানে আসছে রিসোর্সের আগেও, সেটি হচ্ছে লক্ষ্য নির্ধারণ। তাহলে লক্ষ্য নির্ধারণটা হচ্ছে কি, যে প্রত্যেকটা ইনস্টিটিউটের একটি 1 বছর মেয়াদি, 2 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি গবেষণার লক্ষ্য থাকার কথা। এবং এটা ছাড়া আমি মনে করি না যে কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো গবেষণা প্রতিষ্ঠানের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব। এবং এক একটা প্রতিষ্ঠানের তার অবস্থান, তার আহ, যে শক্তিমত্তা যেটুকু আছে, সেখানে যে লোকবল আছে, তার উপর ভিত্তি করে নিজস্ব কিছু লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে। যেমন বিসিএসআইআর যে ধরনের লক্ষ্য নির্ধারণ করবে, অ্যাটমিক এনার্জি কমিশন তার চেয়ে কিছুটা হলেও ভিন্ন লক্ষ্য নির্ধারণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিছু আলাদা লক্ষ্য নির্ধারণ করবে। আমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে সেটি সমুদ্রের কাছে অবস্থিত। আমরা ব্লু ইকোনমির যেই এক্সপানশন চাই বাংলাদেশে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেখানে আলাদা একটা শক্তিমত্তা থাকতে হবে এবং সেখানে তাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমি যদি খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, তাহলে সুন্দরবন কেন্দ্রিক অথবা ওই উপকূল কেন্দ্রিক আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। সুতরাং একটা প্রথমে আমি বলেছিলাম কালচার, গবেষণা, যেই সংস্কৃতি সেটির ব্যাপারে। দ্বিতীয় আমি বললাম যে আমাদের সুনির্দিষ্ট কিছু লক্ষ্য নির্ধারণ করার ব্যাপারে আমাদের কাজ করতে হবে। এই লক্ষ্যগুলো যে খুব কঠিন অথবা একেবারে অজানা তা কিন্তু নয়। আমরা যদি প্রত্যেক ইনস্টিটিউটে কিছু না কিছু উদ্যোগ নেই এই বিষয়ে কাজ করার, এবং সেটা এখনই নেওয়ার সময়, যে খুলনা বিশ্ববিদ্যালয় কি ধরনের পদক্ষেপ নেবে আগামী 5 বছর তার নিজস্ব গবেষণা শক্তিকে কাজে লাগানোর জন্য, সেটি এখনই শুরু করা যায়। এরপরে আমি বলছি যে রিসোর্স কি কি লাগবে। সুতরাং আমাদের যে লক্ষ্য আমরা নির্ধারণ করছি, আগামী 1 বছরের জন্য আমাদের কি রিসোর্স দরকার, আগামী 5 বছরের জন্য কি দরকার, এ বিষয়ে তখন আমাদের একটা রিয়েলিস্টিক একটা অ্যাজাম্পশন আমরা করতে পারবো। এখন এখানে আমি আরেকটা বিষয় মনে করিয়ে দিতে চাই, যে বাংলাদেশে অনেক রিসোর্স আছে যেগুলো বিভিন্ন ইনস্টিটিউটের ভেতর আলাদা এবং কম্পার্টমেন্টালাইজড। আমরা যেটাকে বলতে পারি যে একটা দেয়ালবদ্ধ হয়ে আছে। আপনি আহ, যদি বাংলাদেশের 10টা শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানের রিসোর্সের লিস্ট করেন, আসলে কি কি আছে সেটা আমরা এখনো ভালো করে জানি না। এটার একটা ডিজিটাল ফরমেশন হতে পারে, যে কোন বিশ্ববিদ্যালয়ের কোন ইনস্টিটিউটে কি কি আছে সেগুলো যেন আমরা জানতে পারি। এই বিষয়েও একটি কিন্তু কমিটি হতে পারে, যারা একটা ভালো ধারণা নেবেন এবং তারা একটা গবেষণা অগ্রগতির একটা হাইওয়ে তৈরি করবেন। সুতরাং আমি যে লক্ষ্য নির্ধারণ বলেছি, প্রত্যেকটা ইনস্টিটিউটের লক্ষ্যগুলোকে আপনি একসাথে করলে পুরো নেশনের একটা রিসার্চ হাইওয়ে আপনি তৈরি করতে পারবেন আগামী 5 বছর, 10 বছর এবং 20 বছর মেয়াদী। এবং ওই হাইওয়ে গুলোতে এখন প্রত্যেকটা ইনস্টিটিউট যুক্ত হচ্ছে এবং তাদের নিজস্ব কিছু রিসোর্স সেখানে থাকবে। এখন আমরা যদি ওই রিসোর্স গুলোর হিসেব নিই, যে কার কি যন্ত্রপাতি আছে, লোকবল আছে, তাহলে আপনি দেখতে পাবেন যে অনেক জায়গায় অনেক রিডান্ডেন্সি আছে, অর্থাৎ একই জিনিস অনেক জায়গায় আছে। আবার কিছু জায়গায় প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি হয়তো না। তাহলে যেসব জায়গায় আমাদের একই জিনিস একাধিক আছে অথবা একই জিনিস প্রয়োজনের তুলনায় বেশি আছে, সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করার অথবা বিভিন্নভাবে ব্যবহার করার উদ্যোগ নিতে পারি। আর যেই জিনিসগুলো নাই সেগুলো আমরা কিভাবে যুক্ত করব এবং প্রকিওর করব এবং এই হাইওয়েতে আমরা সেগুলোকে অন্তর্ভুক্ত করব, সে ব্যাপারে চিন্তা করতে পারি। তাহলে এটি গেল রিসোর্স সংক্রান্ত। আমি একটু সংক্ষেপে বলছি, তারপরে আমরা আবার আলাদা করে আপনার প্রশ্নের সাপেক্ষে আসবো এবং দর্শকদেরও যদি এখানে ভূমিকা থাকে তাদেরও অভিমতগুলো আমরা শুনবো। এরপরে যেই প্রসঙ্গটা দাঁড়ায়, যে রিসোর্স যখন আমরা চিন্তা করতে যাচ্ছি, তখন তার সংশ্লিষ্ট বাজেটের ব্যাপারে চিন্তা করতে হবে। আমাদের বাংলাদেশে এটি একটি বহুল চর্চিত এবং বহুল উচ্চারিত শব্দ, যে আমাদের দেশে যথেষ্ট পরিমাণ বাজেট নেই, গবেষণা বাজেট আমাদের যথেষ্ট নয়। এটি যেমন একদিকে সত্যি, তেমনি একইভাবে আমাদের বাস্তবমুখী ভাবনাও থাকতে হবে, যে একটি দেশ যার নিজস্ব অর্থনৈতিক নানান রকম চ্যালেঞ্জ আছে, সেখানে আমরা কতখানি বাজেট বিজ্ঞান ও প্রযুক্তির জন্য করতে পারি। এখন এখানে আমাদের অনেক জায়গায় আমরা জানি যে বাংলাদেশের বাজেটের তছরূপ হয়। যেখানে টাকা খরচ করা দরকার, সেখানে যেটুক দরকার তার চেয়ে অনেক বেশি বাজেট খরচ করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন গবেষণা প্রজেক্ট, গবেষণা বলবো না, উন্নয়নমূলক যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল সেখানে। এবং দুর্নীতি এখানে বড় রকমের একটি অন্তরায়। আমরা যদি ওইসব জায়গা থেকে দুর্নীতি যদি দূর করতে পারি এবং যেই উন্নয়ন যে বাজেট আছে সেটাকে যদি সঠিকভাবে
আমরা ব্যবহার করতে পারি, সেখানে যদি ব্যয় কমাতে পারি বা সংকোচন করতে পারি, তাহলে সেখান থেকে কিছু বাজেট আমরা গবেষণা খাতে আনতে পারবো। এটি এক ধরনের উপায় গবেষণা বাজেট বাড়ানোর। আরেকটি উপায় হচ্ছে যে বাংলাদেশের মতো দেশে আমাদের কিন্তু অনেক ইউনিক কিছু গবেষণার সুযোগ আছে। আমি কথা প্রসঙ্গে সুন্দরবনের কথা বলেছি, আমি কথা প্রসঙ্গে আমাদের চট্টগ্রাম বে অফ বেঙ্গল যেটা আছে আমাদের ওখানে, বঙ্গোপসাগর যেটা আছে, আম, সেখানকার কথা তুলে ধরেছি। আমাদের কিন্তু ইউনিক অনেক বিষয় আছে যেখানে ইন্টারন্যাশনাল গবেষণার ইন্টারেস্ট আছে। তার মধ্যে বাংলাদেশের যদি আপনি মেডিকেল সেক্টরে চিন্তা করেন, অনেক রোগ ব্যাধি আছে যেগুলো বাংলাদেশে বেশি হয়, এবং এ ধরনের গবেষণার কেন্দ্র বাংলাদেশে হতে পারে। তার একটা উদাহরণ হচ্ছে আমাদের আইসিডিডিআরবি, যেটা কলেরা রোগের জন্য বাংলাদেশেই এই আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল এই অর্গানাইজেশনটি তৈরি করা হয়েছিল, যেটি পুরো পৃথিবীর জন্য একটি গবেষণা হাব হিসেবে কাজ করে। তাহলে এর বাইরেও এরকম আরো অনেক অসুখ বিসুখ আছে যেগুলো বাংলাদেশে তুলনামূলকভাবে গবেষণা করা সহজ। তাহলে এ ধরনের অসুখ নিয়ে গবেষণা করা, অথবা সুন্দরবনের মতো ম্যানগ্রোভ ফরেস্ট নিয়ে গবেষণা করা, বা অন্য কোনো জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করা। ক্লাইমেট চেঞ্জের অন্যতম বড় ভালনারেবল কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, সুতরাং ক্লাইমেট চেঞ্জ কেন্দ্রিক পৃথিবীতে যে গবেষণাগুলো হবে সেই ধরনের গবেষণা বাংলাদেশের নিয়ে আসা, এগুলোর মাধ্যমে আমরা আন্তর্জাতিক বাজেট বাংলাদেশে আমন্ত্রণ জানাতে পারি, এবং সেগুলোর যথেষ্ট যৌক্তিকতা আছে এই বাজেটগুলো বাংলাদেশে নিয়ে আসার। কি করতে হবে সেটা হচ্ছে যে যারা আন্তর্জাতিকভাবে এই বাজেটগুলো দেন তাদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে, যৌক্তিকতা তুলে ধরতে হবে। সুতরাং এখানে আমি একটা বড় গুরুত্ব দিতে চাই যে আমাদের আন্তর্জাতিকভাবে বাজেট সংগ্রহ করার একটি উদ্যোগ থাকতে হবে। এর পরের যেই জায়গাটিতে আমি যাব সেটি হচ্ছে যথেষ্ট এই গবেষণা, এই লক্ষ্য নির্ধারণ, বাজেট আসবে, কিন্তু সেটা কিভাবে খরচ হবে, কারা করবে, তার জন্য দক্ষ জনবল যদি আমি তৈরি করতে চাই, তাহলে যথেষ্ট পরিমাণ ট্রেনিং এর ব্যবস্থা করা। সুতরাং আমাদের বাংলাদেশে আমরা জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে থিওরিটিক্যাল নলেজ নিয়ে অনেক শিক্ষার্থী বের হয় যারা বিদেশে যখন যায় খুবই উঁচু মানের গবেষণা করে। বাংলাদেশে তাদেরকে আমরা প্রায়োগিক কাজে অথবা অ্যাপ্লাইড গবেষণায় সঠিকভাবে যুক্ত করতে পারছি না। আমি উপরে যে ধাপগুলোর কথা বললাম ওগুলো যদি আমরা ঠিকমতো আগাতে পারি, তাহলে তাদেরকে শিক্ষা এবং যথেষ্ট পরিমাণ ট্রেনিং এর মাধ্যমে আমরা হয়তো আগামী 1 থেকে 2 বছরের মধ্যে উপযোগী করতে পারবো যে আন্তর্জাতিক মানের যে গবেষণা আছে সেগুলো বাংলাদেশে পরিচালনা করার জন্য তারা দক্ষ হয়ে উঠবেন। সুতরাং ট্রেনিং এর জায়গায় আমি একটা সংস্কার এবং উদ্যোগ প্রত্যাশা করি। সাথে এর সাথেই সংশ্লিষ্ট পরবর্তী যে জায়গাটিতে গুরুত্ব দেব সেটি হচ্ছে দেশের বাইরে বাংলাদেশের প্রচুর এক্সপার্ট আছেন, বাংলাদেশি বংশোদ্ভূত, যারা বিদেশে অনেক বড় বড় কাজ করছেন। তারা বাংলাদেশে কাজ করার এবং বাংলাদেশে অবদান রাখার সুযোগ খুঁজছেন। এবং আমরা এই আন্দোলন, যে আন্দোলনের প্রসঙ্গটা আপনি শুরুতে তুলেছেন, সেখানে আমরা দেখেছি যে এক্সপেট্রিয়েটরা বিভিন্ন গ্রুপ তৈরি করেছে। যখন প্রশ্ন উঠেছিল যে বিকল্পকে বাংলাদেশ পরিচালনা করার, তখন আমরা নানান সেক্টরে বিকল্প খুঁজে পেয়েছি, এবং সেখানে আমরা সমাজ বিজ্ঞানী থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞানী পর্যন্ত সব রকমের বাংলাদেশি এক্সপার্টরা বিদেশে কাজ করছেন। তারা বাংলাদেশে অবদান রাখতে প্রস্তুত এবং অবদান রাখতে চান। তাদেরকে আমাদের বাংলাদেশে অবদান রাখার সুযোগ তৈরি করে দিতে হবে। সুতরাং এটি আমার আরেকটি, সংক্ষেপে বলে যাচ্ছি যে আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমি সংস্কার প্রত্যাশা করি। বিদেশি বাংলাদেশি যারা কর্মরত আছেন তাদের জন্য বাংলাদেশে কাজ করার সুযোগ তৈরি করা, এবং তারাও দেখা যাবে যদি আপনি এখানে অপরচুনিটি ক্রিয়েট করেন, আমাদের যে গবেষণাগারগুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে তারা যদি 3 মাস এসে পড়ানোর সুযোগ পান বা 1 বছরের জন্য তারা আসার সুযোগ পান, তাদের সবাইকে পার্মানেন্টলি বাংলাদেশে আসতে হবে এমনও কোনো কথা নেই। পৃথিবীর যে কোনো জায়গা থেকে তারা বাংলাদেশে অবদান রাখতে পারেন, এবং সেই সুযোগ আমরা তৈরি করতে পারি আমাদের এখানে গবেষণাগারগুলো এবং বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তাদেরকে যুক্ত করার মাধ্যমে। এরপরে আমি একটি জায়গায় গুরুত্ব দেব, সেটা হচ্ছে যত কাজ আমরা করি না কেন আমাদের বাংলাদেশে আমরা দেখছি যে যথেষ্ট পরিমাণ মনিটরিং এর অভাবে অনেক বড় বড় উদ্যোগ নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এখানে এখনকার সময়ে আমি বলি যে সব ক্ষেত্রেই ডিজিটাল যে টুলগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা যে কোনো উদ্যোগের যে মাইল ফলকগুলো আছে, মাইলস্টোন গুলো যেগুলো থাকে, সেগুলো মনিটরিং করার উদ্যোগ নিতে পারি, ব্যবস্থা নিতে পারি। এটি আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে মনিটরিং এর ব্যবস্থা করতে হবে। আর সর্বশেষ যে জায়গাটি বলে আমি আপাতত এই জায়গাটি করব, তারপরে শেষ করব, তারপর আবার আপনার সাথে এবং দর্শকদের সাথে আমি ইন্টারাকশনে যাব। সেটি হচ্ছে বাংলাদেশের যেই বিশ্ববিদ্যালয়গুলো, আমি আলাদা করে একটু বলতে চাই এখানে,
যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের এখন যেই কারিকুলাম প্রচলিত আছে, পড়াশোনার যে জায়গাটা আছে, সেই জায়গায় আমাদের পরিবর্তন দরকার। আমরা একটা সময় বলতাম যে বিজ্ঞানের যেই জ্ঞান বা যেই নলেজ, সেটি প্রতি 10 বছরে দ্বিগুণ হচ্ছে। একটা সময় ছিল 20 বছরে দ্বিগুণ হতো। কিন্তু এখন আমরা দেখছি যে প্রতি বছর বছর বিজ্ঞানের যেই জ্ঞান, সেখানে বড় পরিবর্তন আসছে এখন। বিশেষ করে যখন মেশিন লার্নিং, এআই, এই টেকনোলজি ক্ষেত্রে বা আইটি সেক্টরে যখন এগুলোর ব্যবহার বাড়ছে, একই সাথে আমরা জীববিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখছি যে সেখানে আমাদের জেনোম এডিটিং থেকে শুরু করে আরো যেসব মডার্ন যেসব বায়োটেকনোলজিক্যাল টুল আছে, সেগুলোর ব্যবহার এবং বহুল বিস্তার আগের তুলনায় অনেকখানি বেড়েছে। এই সব কিছুর সাথে আমরা এদের বেসিক যে অ্যাপ্লিকেশন, বেসিক নলেজ থেকে শুরু করে অ্যাপ্লাইড যে নলেজ, সেখানেও কিন্তু অনেক দ্রুত পরিবর্তন আসছে। এগুলো যাতে আমাদের সিলেবাসে যাতে রিফ্লেক্টেড হয় এবং আমাদের ছেলেমেয়েরা যাতে সেগুলো শিখতে পারে, সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে। সবচেয়ে বড় কথা, আমরা যদি আমাদের শিক্ষার্থীদের শেখাতে চাই, তাহলে আমরা যারা পড়াচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের নিজেদেরও কিন্তু এই জায়গায় আপগ্রেডেশন দরকার আছে। আমরা এখন থেকে 10 বছর আগে যেই সিলেবাসে পড়াশোনা করে বা 20 বছর আগে যেই সিলেবাসে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছি, সেই জ্ঞান কিন্তু অনেক পিছনে পড়ে গেছে। সেগুলো যে অপ্রয়োজনীয় হয়ে পড়েছে তা না, কিন্তু তার সাথে আধুনিক অনেক নতুন তথ্য, নতুন জ্ঞান যুক্ত হয়েছে। সেখানে আমাদেরকেও ট্রেন আপ করতে হবে, এখানে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নিতে হবে, এবং তারপর তার মাধ্যমে শিক্ষকদের ট্রেন আপের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যাতে সর্বাধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানে দক্ষ করতে পারি, সেই জায়গায় গুরুত্ব দিতে হবে। শেষ সংস্কার যেটা বলছি, সেটি হলো আমাদের মানসিকতায় একটা বড় পরিবর্তন দরকার। আমরা অনেক মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা নতুন বাংলাদেশ পেয়ে যাইনি, আমরা দেখছি যে যেই মানুষগুলো আগে ছিল আমরা তারাই রয়ে গেছি। আমাদের সেই হিংসা হানাহানি, আমাদের যেই লোভ এবং পরশ্রী কাতরতা, আমাদের অন্যায্য যে আচরণ, সেগুলো খুব বেশি পরিবর্তন আমরা দেখছি না। আমি বলবো যে বিজ্ঞানের সংস্কার চাই, গবেষণার সংস্কার চাই। সবার আগে আমাদের নিজেদের ভেতরে মানুষ হিসেবে একটি সংস্কার আসুক, একটি পরিবর্তন আসুক, যাতে আমরা আমাদের আগের নেতিবাচক যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো থেকে বের হয়ে আসতে পারি, এবং সত্যিকার ন্যায্যতা এবং সত্যিকার যেই সুবিচার বোধ, সেই আঙ্গিকে আমরা যেন বাংলাদেশকে এগিয়ে নিতে পারি, সে ব্যাপারে আমরা যেন সকলে সচেতন হই। এই কয়েকটা জায়গায় আমি আপাতত বলে আমার ইনিশিয়াল যে বক্তব্য সেটি শেষ করছি। ডক্টর মনির, আপনার কিছু করছে? জি। আচ্ছা। এটি বলতে হবে যে খুব আলাদা করে, যেমন রিসার্চ মেথোডোলজির যে প্রসঙ্গটা, এটি যেমন আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিভাগে আছি। এখানে আমরা আলাদা করে এই কোর্সটি আমরা অন্তর্ভুক্ত করেছি, নতুন একটা কারিকুলাম আমাদের এখানে ইন্ট্রোডিউসড হচ্ছে সেখানে। আমি জানি যে আরো বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে সচেতনতা বেড়েছে আগের তুলনায়, এবং রিসার্চ মেথোডোলজির অথবা গবেষণা পদ্ধতির শেখানো, এবং কি কি জিনিস মাথায় রাখতে হয় এখানে, সেটি একেবারে আমাদের একটি গবেষণার ডিজাইন থেকে শুরু করে এর এথিক্যাল যে কোশ্চেন বা এথিক্যাল যে আসপেক্ট, সেগুলো বিবেচনায় রেখে আমরা কিভাবে একটি গবেষণার চিন্তা মাথায় নিতে পারি, সেই বিষয়টি কিন্তু এখন আগের তুলনায় একটু বেশি ভাবনায় এসছে। তবে এটি কিন্তু আমাদের সাম্প্রতিক একটি পরিবর্তন। আমি বলবো যে গত 4-5 বছরে এই বিষয়ে সচেতনতা বেড়েছে আগের তুলনায়, যে আমাদের এই কোর্সটি আমাদের সিলেবাসে আসা দরকার, শিক্ষার্থীদের জানা দরকার। আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু আমরা আলাদা করে রিসার্চ মেথোডোলজি
আমরা কিন্তু শিখি নাই, কোনো কোর্স হিসেবে কিন্তু আমরা নেই নাই। কিন্তু এখন আমাদের শিক্ষার্থীদের জন্য এরকম একটি কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এটি অন্তর্ভুক্ত আছে। একই সাথে আমি জানি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এটি খুব গুরুত্ব দিয়ে পড়ানো হচ্ছে এখন। কিন্তু এটাও ঠিক যে সকল বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো নাই। আহ, কিন্তু এই প্রবণতাটা আমরা লক্ষ্য করছি যে এটি এখন অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের পাঠ্যক্রমে, কারিকুলামে। এটি একটি উৎসাহের বিষয় আমাদের জন্য। জি, 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 আমি জানি তিনি হচ্ছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। আহ, এবং এবং এটি, জি, খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং হতাশাজনক আসলে এই প্রশ্নটির উত্তর। আমি নিজে একটি লেখা শুরু করেছি এই বিষয়ে যে বিজ্ঞান এবং প্রযুক্তি উপেক্ষিত কেন। আমরা দেখেছি যে আমাদের তথ্য প্রযুক্তির ব্যাপারে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছেন যিনি ডেডিকেটেড, তিনি ওই বিষয়ে কাজ করছেন। এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আমাদের এখানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আছে আলাদা। সেখানে বিগত প্রায় একটা লম্বা সময় ধরে একজন ছিলেন, একজন স্থপতি। তিনি বাংলাদেশের বিজ্ঞান যেই চিত্র, তার হতাশাজনক যেই 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 বিষয়টা আমরা এতদিন ধরে বোধ করেছি, তার পেছনে তার একটি খুব খারাপ অবদান আছে। আমরা আমাদের বিজ্ঞান সেক্টরকে প্রায় আমরা বলবো যে একেবারে অবচেতন অবস্থায় পেয়েছিলাম। খুব বড় কোনো অগ্রগতি হয় নাই বিভিন্ন জায়গায়। এখনো আমরা দেখছি যে নতুন যেই সরকার দায়িত্ব নিল, অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে শুরুর দিকে বিজ্ঞান ও প্রযুক্তি রেখে দিয়েছিলেন আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তিনি, আমরা ধরে নিয়েছিলাম যে তিনি পরবর্তীতে নিশ্চয়ই এটি কারো হাতে দিবেন, এবং সেটি তিনি দিয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে, যিনি আবার অর্থ মন্ত্রণালয়ও দেখছেন। এবং আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের এখন খুব গুরুত্বপূর্ণ যেই চ্যালেঞ্জগুলো আছে, সেখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা যেমন একটা চ্যালেঞ্জ, একই সাথে অর্থনৈতিক অবস্থা আমাদের জন্য খুব ভঙ্গুর অবস্থায় আছে, সুতরাং সেখানেই তাকে বেশিরভাগ সময় দিতে হয়। এই প্রেক্ষিতে আমাদের বলতে হবে যে আহ, এটি একটি নীতিগত বা পলিসি ফেইলার যে বিজ্ঞান এবং প্রযুক্তিকে এরকম একজন ব্যক্তির কাছে দেয়া হয়েছে যিনি আসলে এখানে যৌক্তিক এবং বাস্তবিক কারণেই সময় দিতে পারবেন না, এবং তিনি যে দিতে পারছেন না সেজন্য তাকে অভিযুক্ত করার কোনো সুযোগও আমাদের নাই, কারণ আমরা জানি যে তিনি আরো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছেন এই মুহূর্তে। তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি কি গুরুত্বপূর্ণ না? আসলে বিষয়টি তো ওরকম। এই প্রশ্নের উত্তরে তো আমরা বলতে পারি না যে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ না। বিজ্ঞান ও প্রযুক্তির এই জায়গাটায় যদি আমরা এখন যদি এটাকে গুরুত্ব না দিতে পারি, এবং এটাকে যদি আমরা যে এই সংস্কার ভাবনা যেটা বলছি অথবা পরিবর্তনের ভাবনা যেটা বলছি তার অধীনে যদি না আনতে পারি, তাহলে সেটি আমাদের এই যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনের একটি ব্যর্থতার উপাদান হিসেবে আমি দেখব। আমি দুটো জিনিসকে একসাথে দেখতে চাই। বিজ্ঞান ও প্রযুক্তি যেমন একটি কোণায় পড়ে আছে, একই সাথে বাংলাদেশের কৃষি, যেটা কৃষি মন্ত্রণালয় যেটা, সেটিও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন তাকে দেওয়া হয়েছে। আমাদের একথা নিঃসন্দেহে মনে রাখতে হবে, এবং এটা কোনোভাবে অস্বীকার করার উপায় নাই যে বাংলাদেশের অর্থনীতির একটি বিরাট অংশ দাঁড়িয়ে থাকে আমাদের কৃষির ওপর। সুতরাং আমাদের কৃষি মন্ত্রণালয় এবং আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এই দুটো মন্ত্রণালয়কে একসাথে করে যদি কোনো একজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হতো, যেহেতু দুটোর কাজের ভিতরে মিল আছে এবং অনেক যোগাযোগ আছে, তাহলে আমরা এই যেই 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 গতিটা দরকার এবং যে ধরনের
পরিবর্তন আমরা চাচ্ছিলাম তার কিছুটা সূচনা কিন্তু আমরা দেখতে পেতাম। সুতরাং এটি একটি পলিসি ফেইলিউর যে দুটো গুরুত্বপূর্ণ বিষয়কে এমন দুজনের কাছে নেওয়া হয়েছে যাদের পক্ষে আসলে এখানে সময় দেওয়াই সম্ভব না, এবং তারা যে সময় দিতে পারছেন না সেজন্য তাদেরকে আমরা কোনোভাবে অভিযোগের অধীনেও আনতে পারছি না, কারণ জানি যে তারা আরো গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন। এবং আমার জানা মতে আমি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তেমন বড় কোনো রকমের উদ্যোগ দেখি নাই, এ বিষয়ে কোনো রকমের দিক নির্দেশনা আসে নাই। এবং এটার বা বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য কি করণীয় সে বিষয়ে যে কোনো একটা কমিটি তৈরি করা অথবা কোনো একটি উদ্যোগ নেওয়া, তার কোনো সূচনা আমার চোখে পড়ে নাই, কোনো পত্রিকায় পড়ে নাই, আমি কোনো বিবৃতি দেখি নাই। এটি আমাদের জন্য একটি দুঃখজনক বিষয়। এবং আমি বলবো, আবারও বলবো যে নতুন বাংলাদেশের যে এই স্বপ্ন আমরা দেখছি তার কিছুটা হলেও আমি বলবো যে বিবর্ণ হচ্ছে আমরা এই জায়গায় কোনো রকমের উদ্যোগ না দেখার কারণে। জি, জি, হুম, হুম, জি, জি। এটি আপনার শেষের শব্দটা মনে করিয়ে দিল আমাদের ওই সময়কার কথা, আওয়াজ ওঠা, যেটা একটি আমাদের একটি স্লোগান ছিল এই যে আন্দোলনটা হলো সেখানে। এবং আওয়াজ উঠানোর মাধ্যমেই কিন্তু পরিবর্তনটা এসছে। আমরা সকলে মিলে পরিবর্তনের জন্য আওয়াজ তুলেছি বলেই আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারছি। এবং আপনার প্রশ্নের উত্তরে বলতে হয় দুঃখজনকভাবে যে না, আমরা সেরকম কিছু কিন্তু আমরা দেখি নাই। আপনি খুব ভালোভাবে একটি অর্গানাইজেশন নাম তুলেছেন, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, যাদেরকে আমরা বলতে পারি যে বাংলাদেশের বিজ্ঞানীদের, যারা বিশেষ করে সিনিয়র বিজ্ঞানী যারা আছেন তাদের ভেতর থেকে আহ, একেবারে শীর্ষে যারা আছেন, আমাদের অভিভাবক তুল্য যারা, তারা ওই সংগঠনটির নেতৃত্ব দেন। আমি মনে করি যে তাদের এখানে একটা আলোচনার অবশ্যই সূচনা করার সুযোগ আছে। তারা তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম উদ্যোগ নেন। এখনই সময় যে বাংলাদেশের বিজ্ঞানে কিরকম, বিজ্ঞান জগতে, গবেষণা জগতে কি পরিবর্তন আমরা চাই সেই জায়গাগুলোতে তারা কাজ করুন, এবং এই আলোচনার সুযোগটা, আলোচনার সূচনাটা তারা করুন। আরো একটি সংগঠন কিন্তু আছে যেটা আমিও, যেখানে আমি মেম্বার হিসেবে আছি, আপনিও যেখানে আছেন, ন্যাশনাল ইয়াং একাডেমি বাংলাদেশ, যেটা NYAB যেটাকে আমরা বলছি। আমরা ধরে নিলাম যে যারা একটু বয়স্ক, যারা বিজ্ঞান একাডেমিতে আছেন তারা হয়তো এটা করছেন না, কিন্তু আমরা যারা তুলনামূলকভাবে তরুণ হিসেবে নিজেদেরকে দাবি করছি এবং তরুণ বিজ্ঞানীদের প্রতিনিধি হিসেবে নিজেদেরকে দাবি করছি, তারাও কিন্তু এ বিষয়ে কোনো আলোচনা করছে না। সুতরাং এটা নিয়ে যদি টেলিভিশনে হোক, পত্রিকায় হোক কিছু লেখালেখি হতো, তাহলে আমি মনে করি যে এটা কিছুটা হলেও তাদের কাছে পৌঁছাতো। একটি ভালো কলাম লিখে পত্রিকায় যদি 10 জন 20 জন মিলে বা কোনো একটা অর্গানাইজেশন থেকে লেখা হয়, একটি গোল টেবিল বৈঠক যদি আলোচনা করা হয়, তাহলে তার সেটাও তো পত্রপত্রিকায় আসে, নিউজ হিসেবে আসে, ইলেকট্রনিক মিডিয়াতে বা টেলিভিশনে নিউজ হিসেবে আসতে পারে। এটা নিয়ে একটি বাক্য আমি কোথাও উচ্চারিত হয়েছে বলে আমি দেখছি না। সুতরাং এর দায় আমাদের নিজেদেরও। আমরা যারা এই বিষয়ে কাজ করি, আমরা এখনো আহ, যারা কিছুটা হলেও বিজ্ঞান মনস্ক বা বিজ্ঞান নিয়ে কাজ করি, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি নিজেকে অন্তর্ভুক্ত করে বলতে চাই যে আমরা এখনো রাজনৈতিক বিষয় নিয়েই বেশি কথা বলছি।
শুধু আলাদা করে বিজ্ঞান ও প্রযুক্তির দিকে আমরা কেউই কিন্তু ওইভাবে ঠিক নজর দেইনি। আমি মনে করি যে এখন সময় এসেছে যে যে যার কাজটি করুক, আবার ফেরত যাক যে যার কাজে। আমরা যারা বিজ্ঞান নিয়ে কাজ করি, আমরা যেন আবার বিজ্ঞানের জায়গায় ফেরত আসতে পারি এবং বিজ্ঞানের যেই চ্যালেঞ্জগুলো আছে সেখানে আমরা নজর দিতে পারি। যিনি ডাক্তার তিনি যেন ডাক্তারের চ্যালেঞ্জগুলোতে নজর দিতে পারেন এবং সেই প্রবলেমগুলো তুলে ধরেন। এবং এই সময় বলে রাখি যে যারা শিক্ষার্থী তারা যেন শিক্ষায় ফিরে আসে, যাতে আমরা শিক্ষা কার্যক্রমগুলো চালু করতে পারি। এবং এই কথা বলে আমি বলতে চাই যে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন বা অন্য গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো দেখছেন তারা সেখানে সবচেয়ে বেশি নজর দিন। আম, মূল মূল কথা হলো এটা যে আমাদের আসলে এ বিষয়ে অনেক কাজ করা বাকি আছে। এবং আমি আজকে যে আলোচনাটি আপনি তুলেছেন এখানে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি নিজে আসলেই এটাই শুরুতে বলেছি যে ওয়ান ম্যান আর্মি হিসেবে আপনি এই ইস্যুগুলো নানান সময় তুলে ধরেন সায়েন্টিফিক বাংলাদেশের মাধ্যমে। আজকেও সেটি আলোচনা হচ্ছে এবং আপনি আপনি নিজে চালিয়ে যান। আবার আমরা নিজেরা নিজেরা এটাকে দেখি যে যতটুকু পারি মানুষের মধ্যে শেয়ার করি। কিন্তু সংগঠন হিসেবে আমরা চাইবো যে যেখানে যেই সংগঠনগুলো আছে তারা এগিয়ে আসুক এবং এই আলোচনাটাকে সামনে নিয়ে আসুক। জি, আমি এই বিষয়টি আমি যেটা বলছিলাম একটি লেখা শুরু করেছি এবং সেখানে আমি এটি স্ট্রং রিকমেন্ড হিসেবে রাখতে চাই যে আমাদের বিজ্ঞান প্রযুক্তি এবং কৃষি এই দুটো মন্ত্রণালয়কে একসাথে করে আমাদের একজন আলাদা উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক। আমরা মোটামুটি বুঝতে পারছি যে অন্তর্বর্তীকালীন সরকার কেবল 3 মাস থাকছে না, কেবল নির্বাচন তারা আয়োজনের জন্য তারা নিযুক্ত করছে না নিজেদেরকে, তারা আরো নানান জায়গায় সংস্কার চাচ্ছে। এবং আমরা দেখেছি যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন 6টি সংস্কার কমিটি, যারা যারা বিভিন্ন জায়গায় কাজ করবে। আমাদের বিজ্ঞান এবং কৃষি এই দুটো জায়গাকে কিভাবে সংস্কার করা যায়, বিশেষ করে যেসব সংগঠন এই সেক্টরগুলোকে কাজ করছে তার মধ্যে আমি বিসিএসআই এর কথা বলবো, আমাদের সায়েন্স ল্যাব হিসেবে যেটা সাধারণ মানুষ জানে। এই সংগঠনটিকে কিভাবে আমরা আরো কার্যকর করতে পারি, আরো উৎপাদনশীল করতে পারি, জাতীয় কাজে আমরা কাজে লাগাতে পারি। এর বাইরে আমাদের এনআইবি আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, আমাদের অ্যাটমিক এনার্জি কমিশন আছে, আমাদের জাতীয় যেসব প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোর ভেতরে পরিবর্তন আনা দরকার। এই বিজ্ঞানীদেরকে আরো উৎসাহিত করা দরকার, তারা যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছেন সেগুলো কিভাবে অতিক্রম করা যায় সে বিষয়ে তাদের কাছ থেকে শুনে আমাদেরকে এর সমাধান খুঁজতে হবে। সেই সময়টুকু দেওয়ার মতো একজন লোক এখানে আমাদেরকে নিয়োগ দিতে হবে। এবং একই সাথে কৃষির সাথে সংশ্লিষ্ট আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আমাদের বিড়ি বাড়ি, আমাদের বার্ক বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল, যেটা যেটা ফার্ম গেটে যে প্রতিষ্ঠানটা আছে, এই সবগুলো প্রতিষ্ঠানগুলো এদের উপর ভিত্তি করে কিন্তু আমাদের বাংলাদেশের কৃষি দাঁড়িয়ে আছে। সুতরাং তারা যদি কোনো রকমের অগ্রগতি চায়, তারা যে পরিবর্তন চায়, এই পরিবর্তনগুলো আমাদেরকে শুনতে হবে এবং সেই অনুযায়ী সরকারকে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থাগুলো নেওয়া খুব কিন্তু কঠিন না। আমি শুরুতেই বলেছি যে আমাদের জাতীয় এবং জাতীয় আমাদের অনেক রিসোর্স আমাদের আছে, শক্তি আছে, যেগুলোকে আমাদের অপটিমাইজ করতে হবে। এবং আন্তর্জাতিকভাবে আমাদের অনেক সহযোগিতা নেওয়ার সুযোগ আছে। সুতরাং আমাদের এই জায়গাটায় কাজ করতে পারেন, নজর দিতে পারেন, সময় দিতে পারেন এবং সবচেয়ে বড় কথা এই বিষয়ে প্যাশনেট একজন ব্যক্তিকে যদি এখানে নিয়োগ দেওয়া হয়, যিনি 24 ঘন্টার জায়গায় 24 ঘন্টাকে 72 ঘন্টা বানিয়ে কাজ করবেন, এরকম একজন মানুষকে আমাদের এখানে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। তাহলে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি এবং আমাদের কৃষি এই গুরুত্বপূর্ণ দুটো সেক্টরে আমাদের যে প্রত্যাশিত সংস্কার এবং পরিবর্তন আমরা চাই সেগুলো আমরা অর্জন করতে পারবো। এখানে আমি খুবই খুবই গুরুত্ব দিয়ে, খুব আহ আহ, একেবারে যতখানি শক্তি দেওয়া যায় ততখানি শক্তি দিয়ে আমি এই দাবি জানাতে চাই যে আমাদের এই দুটো মন্ত্রণালয়কে একসাথে করে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক, যিনি সম্পূর্ণ ডেডিকেশন নিয়ে এই দুটো সেক্টরকে এগিয়ে নেবেন এবং বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ বিজ্ঞান, প্রযুক্তি এবং কৃষি উপহার দেবেন।
জি। হ্যাঁ। আমরা প্রায় শেষের দিকে আলোচনার, সুতরাং আমি যেই প্রসঙ্গগুলো তুলেছি আমার মনে হয় যে আহ, যারা বাংলাদেশে বিজ্ঞান গবেষণায় নিজেরা যুক্ত আছেন কিংবা কাজ করছেন, অথবা এই বিষয়ক আহ, ভাবনায় নিজেদেরকে কখনো কখনো নিযুক্ত করেছেন, তারা প্রত্যেকেই নানানমুখী চিন্তা ভাবনা নিজেদের ধারণ করেন এবং তাদের মনেও নিশ্চয়ই অনেক রকমের ভাবনা আছে। আমি প্রথমে যেটা বলেছিলাম যে বিজ্ঞান এবং গবেষণায় এটি এগিয়ে নেওয়ার জন্য মনস্তাত্ত্বিক একটি পরিবর্তন কিন্তু আমাদের দরকার, এবং সেই পরিবর্তনকে উস্কে যাতে দিতে পারেন কেউ, সেই পরিবর্তনকে উদ্দীপিত করতে পারেন যাতে কেউ, এরকম একটা লিডারশিপ আমাদের এই সেক্টরে এখন দরকার। আমরা আর ম্রিয়মাণ হয়ে থাকতে চাই না। বিজ্ঞান এবং প্রযুক্তি ছাড়া বা কোনো পৃথিবীর কোনো দেশ এগিয়ে যেতে পারবে না, সুতরাং সেটাকে অগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নাই। আমরা বাংলাদেশকে যদি টেকসই উন্নয়নের যেই পথ, সেখানে যদি আমরা একজন শক্তিমান পথিক হিসেবে বাংলাদেশকে পেতে চাই এবং বিশ্বের সাথে যদি আমরা কম্পিটিটিভ করতে চাই, প্রতিযোগিতামূলক করতে চাই বাংলাদেশকে, তাহলে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির সাথে একই সাথে আমাদের শিক্ষা ভীষণভাবে জড়িয়ে আছে। আমরা ইতিমধ্যে দেখছি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে একটা চেষ্টা করা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণামুখী উপাচার্য নিয়োগ দেওয়া থেকে শুরু করে নেতৃত্বে যারা আসছেন তারা যাতে গবেষণা বান্ধব হন সে বিষয়ের একটা ধারা আমরা লক্ষ্য করছি। আমরা চাইবো যে এই ধারাটা আরো শক্তিশালী হোক। বিজ্ঞান শিক্ষা, অথবা জাস্ট আমরা এটুকু বলতে পারি যে শিক্ষা এবং বিজ্ঞান, এই দুটো জায়গায় যেন আরো বেশি আলোকিত হয়, এবং আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে যেখানে যার যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে যেন আমরা এই দুটো সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করি। সেটি আমার একটা আহ্বান। আর সর্বশেষ আমি আবারও ওই আহ্বানটি আবারও তুলে ধরতে চাই যে এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আরো বেশি উৎসাহব্যঞ্জক এবং আরো বেশি আলোকিত করার জন্য আমাদের বিজ্ঞান প্রযুক্তি এবং কৃষি, এই দুটো জায়গায়, এই দুটো মন্ত্রণালয়কে একসাথে করে একজন আহ, আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে যিনি পরিচিত এরকম একজন মানুষকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে আমাদের সকলকে উৎসাহিত করা হোক। এই আহ্বানটা আমার থাকলো যারা শুনছেন তাদের প্রত্যেকের কাছে, এবং আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে চেষ্টা করতে পারি আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্য যেসব উপদেষ্টারা আছেন তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য, যাতে আমরা আম, একটি সত্যিকার ফলাফল পাই যে আলোচনাগুলো আমরা করছি সেখান থেকে। ডক্টর মনে।
হুম, জি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য।